আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, প্রতিনিধি আমরা কথা বলছি করোনা পরিস্থিতি নিয়ে, দেশের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার ব্যবস্থাপনা এবং সে সাথে জোনিং পদ্ধতি, লকডাউন, সচেতনতা, এই জায়গাগুলো নিয়ে প্রতিনিধি আমরা কথা বলছি। আজও যথারীতি সে জায়গাগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে ইতিমধ্যে পূর্ব রাজাবাজারে লকডাউনের পরই ওয়ারিতে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং জোনিং পদ্ধতি অব্যাহত রয়েছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকগুলো এলাকায় নতুন করে লকডাউন আসতে পারে, এই ধরনের খবরগুলো রয়েছে। সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে দেশের সার্বিক পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতি একটু তুলে ধরতে চাই, যদিও আপনারা গত 24 ঘন্টার তথ্য ইতিমধ্যে দর্শকরা জানেন। তারপর আমি একটু শুরুতেই বলতে চাই, দেশে গত 24 ঘন্টায় সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 17,875টি, যার মধ্যে আক্রান্ত দাঁড়ালো নতুন করে আরও 3,775, অর্থাৎ মোট সংখ্যাটি দাঁড়িয়েছে 1,49,258 জন। এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, সংখ্যাটি মোট দাঁড়িয়েছে 1,888 জন। এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,484, অর্থাৎ এই পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যাটি কিন্তু বেশ সন্তোষজনক, প্রায় 41%, সেটি হচ্ছে 62,102 জন। এই যখন দেশের সার্বিক অবস্থা, বৈশ্বিক অবস্থানের জায়গায় আমরা একটু যদি নজর দিই, আমরা জানি যে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে, 1,06,00,000 বেশি। মৃত্যুর সংখ্যাটিও 5 লাখ ছাড়িয়ে গেছে, 5,14,000, এবং বিশ্বব্যাপী সুস্থ হওয়ার সংখ্যাটিও বেশ সন্তোষজনকই বলা যায়, 58,13,000। এই পরিস্থিতিতে আমাদের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো এবং এইগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর হাবিব আহমেদ, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং সেই সাথে আমাদের সাথে সংযুক্ত হবেন মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে সংযুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে স্টুডিও থেকে একটু আলোচনাটা শুরু করতে চাই। ডক্টর হাবিব আহমেদ, আমরা সার্বিক পরিস্থিতি একটু আগে আলোচনা করছিলাম। ইতিমধ্যে সকলেই জানি নতুন করে জোনিং পদ্ধতির পরে লকডাউনের জায়গাগুলো ত্বরান্বিত হচ্ছে, ওয়ারিতে লকডাউন হচ্ছে, এবং সার্বিক যে অবস্থান, এই জায়গাটি দিয়ে যথারীতি শুরু করতে চাই, একটু যদি আপনি মতামত দেন। ধন্যবাদ আপনাকে। বলতে গেলে আমরা এখন যে পর্যায়ে আছি, দিন দিন আমাদের আইডেন্টিফিকেশন বা কেস যেটাকে আমরা, এটা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মৃত্যুর হারটাও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আসলে রোগটা এখন মোটামুটি আমাদের সমাজের প্রায় সব স্তরে গিয়েছে। তো যতটা না এটা গ্রামে, তার থেকে বেশি হচ্ছে শহরে, কারণ এখানে ডেন্সিটিটা অনেক বেশি এবং মানুষের যে সামাজিক দূরত্বটা, এটা মনে হয় আমরা খুব ভালোভাবে মানছি না, যার কারণে এই রোগটা ছড়া যাচ্ছে। তো যে রোগটা যেটা হয়, 100 জনের মধ্যে বলতে গেলে যে 80 থেকে 85% মানুষ কিন্তু সিমটম ফ্রি থাকে বা কারো মাইল্ড সিমটম থাকে, বিশেষ করে জ্বর, সামান্য একটু কাশি, সর্দি, কারো কারো গলা ব্যথা। যাদের সিভিয়ার হয় এই সংখ্যাটা খুব কম, যেমন ধরেন যে 100 জনের মধ্যে মাত্র 10 থেকে 15% তারা হয়তো হসপিটালাইজ হচ্ছে। তো যেহেতু আমাদের টেস্টটা আমরা খুব পরে পাচ্ছি, রেজাল্টটা 3 দিন বা 4 দিন পরে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মানুষ যদি অ্যাফেক্টেড হয়ও, সে জানতে কিন্তু আরও 3 দিন লেগে যাচ্ছে। এই 3 দিন সে কিন্তু আরও কতগুলো মানুষকে অ্যাফেক্ট করে ফেলছে। তো এটাকে বিজ্ঞানের ভাষায় বলে আর নাম্বার। অর্থ হচ্ছে যে একজন অ্যাফেক্টেড পারসন, সে গড়ে কতজনকে আরও রোগটা ছড়াই দিচ্ছে। তো এটা কিন্তু যদি বন্ধ করতে না পারি, তাহলে আর রোগটা আরও ছড়াবে। এবং এই বন্ধ করার যে কৌশল, এটাই কিন্তু লকডাউন। লকডাউনের আর একটা সমার্থক শব্দ হচ্ছে স্টে অ্যাট হোম, মানে আপনি বাড়িতে থাকবেন। বাড়িতে থাকা মানে একদম কমপ্লিটলি বাড়িতে থাকা, মানে আপনার এভরিথিং, সব কিছু আপনাকে বাসায় প্রোভাইড করা হবে। এবং এই বাসায় প্রোভাইড করার জন্য আপনাকে সরকার থেকে হোক বা বিভিন্ন সংগঠন থেকে হোক বা এনজিও থেকে হোক, আপনাকে সাহায্য দিতে হবে। বিশেষ করে খাবারটা যদি এরকম হয় যে কোনো একটা সংগঠন বা সরকার বা ওই এলাকায় এমন একটা দল গঠন করা হলো, যারা ন্যায্য দামে বা যারা একদম গরিব তাদেরকে বিনামূল্যে খাবারটা দেওয়া হলো, তাহলে কিন্তু সে বাসা থেকে বের হবে না। এটা একটা বিষয়। 2 নম্বরটা হলো যে স্বাস্থ্য সেবা, বিশেষ করে চিকিৎসা সেবা, কোভিড রয়েছে, নন কোভিড রয়েছে। তাহলে এরকম একটা সেন্টার করতে হবে যেখানে মানে খুব সহজ অ্যাক্সেস থাকবে বা যেতে পারবে। সেটা কিভাবে? ফোনে হতে পারে, ইন্টারনেট ভিত্তিক হতে পারে, অথবা কিছু কিছু জায়গায় কিছু দল তারা থাকবে সার্ভিলেন্স হিসেবে। তাহলে তারা যদি ফোনে বা ইন্টারনেটে যদি ইজি অ্যাক্সেস নিতে পারে, তাহলে কিন্তু কিছু কিছু মাইল্ড যে ডিজিজগুলো আছে অল্প, তারা কিন্তু ফোনেই চিকিৎসা নিতে পারে খুব সহজেই।
যারা বেশি সেক্ষেত্রে যাদের হাসপাতালে যাওয়া প্রয়োজন তখন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা সিদ্ধান্ত নেবেন যে তাকে হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তাকে অ্যাম্বুলেন্স বা অন্য কিছু দিয়ে নিয়ে হাসপাতালে নিতে হবে এবং সেখানে যাওয়ার পরে তার আনুষঙ্গিক চিকিৎসা যেমন ধরেন যে টেস্ট বা অন্যান্য করা দরকার হবে। তো এই লকডাউনটা এটা যদিও টার্মটা নতুন আমাদের কাছে, কিন্তু এখন আর নতুন নয়। এটা কিন্তু প্রথমে দেওয়া হয়েছিল কমপ্লিট, এখন এসে পার্শিয়াল দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে একটা পর্যায়ে এসে দেখা গেল যে জীবন এবং জীবিকা আসলে একটু ব্যালেন্স করা দরকার। তো এটা বিভিন্ন দেশে ওরা শুরু করেছে, বিশেষ করে মনে করেন যে ফ্রান্স, ইদানিং ইন্ডিয়া, তারা করছেন। প্রথম দিকে কমপ্লিট লকডাউন দেওয়ার জন্য কিন্তু তাদের মৃত্যু হার বা এফেক্ট হওয়ার যে হারটা এটা কমে গিয়েছিল, কিন্তু এখন কিন্তু আবার এটা পুনরায় বেড়ে যাচ্ছে, কারণ এটা পুরোপুরি মানা হচ্ছে না। তো যেহেতু আমাদের সরকার চাচ্ছেন যে জীবন জীবিকা একটা ব্যালেন্স করতে, সেক্ষেত্রে যেখানে হট স্পট বলা হচ্ছে, যেখান থেকে রোগটা ছড়ানোর বেশি, সেই সব এলাকায় আসলে এখন লকডাউন দেওয়া হচ্ছে, বিশেষ করে জোন ওয়াইজ। যেমন ধরেন যে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। রেড জোন কমপ্লিট লকডাউন করতে হবে, তার ফলে কিন্তু সেই জোনিংটা আমরা যথাযথভাবে করতে পারছি কি, আপনার কি মনে হয়? এটা মনে হয় একটু আমাদের গাফলতি আছে বা আমরা নিজেরাও মানছি না। কেউ হয়তো ভাবছেন যে আমি তো একটা জব করি, তাহলে আমাকে তো বের হতে হবে। কেউ সরকারি জব করছে, বেসরকারি সরকার বলছে সাধারণ ছুটি, কিন্তু বিভিন্ন পেশা, যেমন সাধারণ ছুটি বিশেষ করে সরকারিরা ওরা ইজি অ্যাক্সেস পাচ্ছেন যে হ্যাঁ আমার তো ছুটি আছে, কিন্তু বেসরকারি যে জবগুলো এরা কিন্তু আসলে একটু বিপদে আছেন, তারা মানতে যাচ্ছেন না। তো এই তো একই কথা হলো, আমি বাইরে যাচ্ছি, আমি হটস্পটে থাকছি, আমি আক্রান্ত না হলেও আমি বাইরে যাচ্ছি, আবার ফিরে আসছি, এই জায়গাটা কমপ্লিট লকডাউন কি তাহলে হলো না? কমপ্লিট লকডাউন এই জায়গাটা মানে আমরা একটু দুর্বলতা আছে আমাদের। আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু সংযুক্ত হতে চাই জনাব মঞ্জুরুল ইসলামের সঙ্গে, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। জনাব মঞ্জুরুল ইসলাম, আমরা একটু প্রথমে আলোচনা আনতে চাই যে লকডাউন, আমরা জানি যে পূর্ব রাজাবাজারকে প্রথমেই চিহ্নিত করে রেড জোন হিসাবে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছিল, এবং দ্বিতীয় ধাপে ওয়ারিকে এখন লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং যেই বিষয়টি নিয়ে আসলে লকডাউনগুলো করা হচ্ছে, সেই সার্থকতা বা সেই সফলতার জায়গাটা আসলে কতটুকু আপনি মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আমাদের চিকিৎসক মহোদয় পরিষ্কার করে বললেন যে লকডাউনটা কেন প্রয়োজন। সেখানটায় না গিয়ে আপনি যেটা বললেন যে আমরা পূর্ব রাজাবাজারের সফলতা পেয়েছি, ইতিমধ্যে আমরা যতটুকু গণমাধ্যমে তথ্য প্রচার করেছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বললেন। কিন্তু দুঃখজনক হলো কি যে আমরা সফলতাটা সারা দেশব্যাপী কেন পাচ্ছি না। আমাদের মনে তো প্রশ্নটা এটাই, এই কারণে আমরা আলোচনাটা সম্ভবত তুলছি বারবার। আপনি দেখেন পূর্ব রাজাবাজার কিন্তু আমাদের প্রথম ঘটনা না, তার আগে কিন্তু আমরা শিবচরের কথা আপনার মনে আছে, মাদারীপুরের কথা, তোলারবাগের কথা মনে আছে, সেখানে কিন্তু প্রথম লকডাউন করে আমরা সফলতা পেয়েছি, আংশিক লকডাউন করে। তারপর আমরা করলাম কি, সাধারণ ছুটির নামে সারা দেশব্যাপী লকডাউন না, আমরা সারা দেশব্যাপী সাধারণ ছুটি দিয়ে লকডাউনের একটা ভাব করলাম। তাতে হলো কি, জনগণের কাছে মিক্সড মেসেজ গেল যে আমি সাধারণ ছুটি মানে স্টে এট হোম, তা আমি স্টে হোম করব যদি আমার ভালো লাগে, ভালো না লাগলে আমি বাইরে যাব। আমার প্রয়োজন আছে, সকালে বাজার এসে বিকালে একটু ধনিয়া পাতা দরকার, আমি বাইরে থেকে যেয়ে নিয়ে আসবো। আবার ধরেন বিকালে মনে হলো যে না, এই চাটা ভালো লাগছে না, আরেক কাপ চা। মানে এই যে স্বাস্থ্যগত ঝুঁকির গভীরতাটা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। তার কারণ হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যখন আমরা দেখলাম যে প্রথম দিকে যখন ছড়ানো শুরু করলো সেই মাত্রায় ছিল না, কিন্তু আমরা মাদারীপুরের এবং তোলারবাগের লকডাউনের পরে যখন ফল পেলাম, তারপর আমরা কেন জেনারেল একটা সাধারণ ছুটির মধ্যে গেলাম দেশব্যাপী, এবং গিয়ে যেটা হলো কি একটা মিক্সড মেসেজ হলো, সকলে ঘোরাফেরা করছে, কেবলমাত্র আমরা দেখলাম সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ, অফিসগুলো আর সবই যেন চলছে। এইরকম জায়গায় কিন্তু আমরা ঈদের ছুটিতে লোকে বাড়িতে গেল, আবার বেরিয়ে আসতো। আমরা গণমাধ্যমে তথ্য প্রচার করেছি মোবাইল অপারেটরের মাধ্যমে যে গত ঈদের ছুটিতে 6 কোটি মানুষ মুভমেন্ট করেছে, মানে শহর থেকে গ্রামে গেছে, গ্রাম থেকে শহর এসছে। তো 16 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ যদি মুভমেন্ট করে, তার মানে মোর দেন 1/3। তাহলে আমরা কিসের লকডাউন করলাম, কিসের ছুটি দিলাম? এই জায়গাটা আমাদের বড় ভুল হয়ে গেছে, এবং যেটার মাসুল আমরা এখন দিচ্ছি। আপনি যদি দেখেন, আমি হতাশার কথা বলি, পরে আশার কথা আসবো, যে আমাদের ইতিমধ্যে আজকে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়ে আছে 1888 জন।
গতকাল 64 জন, আজকে 41 জন, এবং শনাক্তের সংখ্যা কিন্তু প্রায় 4000-এর মধ্যেই থাকছে। জি। অর্থাৎ আমরা কিন্তু সংখ্যাটা কিছুই, নিহতের সংখ্যা সরকারিভাবে 40-এর নিচে নামছে না, এবং শনাক্তের সংখ্যা প্রতিনিয়ত প্রায় 4000-এর কাছাকাছি থাকছে। অথচ আপনি যদি সেই 8ই মার্চ আমাদের প্রথম শনাক্তকরণ থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখেন, আমরা মাত্র 8 লাখের কম আমরা পরীক্ষা করেছি 16 কোটি মানুষের দেশে। জি। সেই পরীক্ষা যে শনাক্তের সংখ্যা কিন্তু বেশি না। আবার যদি মৃত্যুর সংখ্যা দেখেন, সিরিয়ালে আমরা পৃথিবী অনুযায়ী 18 নম্বর অবস্থানে আছি, সেটা বড়, কিন্তু মৃত্যুর হার কিন্তু আমাদের অপেক্ষাকৃত কম, 1.5 এর নিচে। তো এইটা আমাদের জন্য আশার কথা। কিন্তু আমরা এটাকে যদি সেই শিবচর, মাদারীপুর এবং তোলারবাগের মডেলটা ফলো করতে পারতাম, যেটা আবার আমরা ফিরে এসেছি মাঝখানে ভুল করে। এখন যেমন আমরা পূর্ব রাজারকার বাজারে ফল পেলাম, ওয়ারির কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আপনারা, আমরা গণমাধ্যমে প্রচার করেছি যে স্বাস্থ্য অধিদপ্তর অর্ধশত জায়গাকে রেড জোন হিসাবে চিহ্নিত করেছে। ওনারা আবার মহাপরিচালক বললেন যে না, আমরা ইন্টারনালি করেছি, এটা এক্সটার্নালি করিনি। তো তার মানে কি আমরা এই পিসমিল বিসিসে করতে করতে 50টাতে আমরা ধরেন 50-21 সপ্তাহ লাগাবো? এত দীর্ঘ সময় কি আমরা জীবন জীবিকার এই যুদ্ধকে কম্প্রোমাইজ করে চলতে পারবো? চলা কঠিন। কারণ আমরা জানি আমাদের জনবহুল দেশ, আমাদের মানুষ নিজের কাজ করে, নিজের রোজগার করে। রাষ্ট্রের সেই সক্ষমতা নাই 16 কোটি মানুষকে একটা মানে দীর্ঘ সময় ধরে খাবার, চিকিৎসা, সমস্ত কিছু ব্যবস্থা করা। এই জায়গায় আমার মনে হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক এবং অভিজ্ঞ মানুষের সমন্বয়ে যে পরামর্শগুলো, সেই জায়গায় আমরা দেখি যে পরিকল্পনাগুলো নেওয়া হয়, কিন্তু কেবল যেন একটু দেরিতে নেওয়া হয়, অথবা এক ধরনের ফাঁক থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এক কথা বলছেন, লকডাউন দেন, তখন আমরা খুলে দেই। আজকে দেখেন, যখন লকডাউন করা হলো, মৃত্যুর সংখ্যা যেদিন 64 ছাড়ালো, সেদিন সিদ্ধান্ত আসলো যে শপিং মল, হাট বাজার গুলো 4টার বদলে 7টা পর্যন্ত খোলা থাকবে। তার মানে আমি কি মেসেজ দিচ্ছি? তার মানে হচ্ছে যে অবস্থা ভালো, তার যেখানে আপনার লকডাউনের ওই 2টা জায়গা ছাড়া এখনো তো আমরা জানি অর্ধশত, যদি ধরি 48টা রেড জোন এরিয়া হয়ে আছে। তার মানে 8 লক্ষ যে শনাক্ত করা হয়েছে পরীক্ষা করে, সেখানকার এই শনাক্তকারী লোকদের ভিত্তিতেই তো রেড জোন করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে করা হবে। ওখানেও কিন্তু বাড়ছে সব ক্রমান্বয়ে, যেটা আমাদের চিকিৎসক মহোদয় বললেন। আর একটা কিন্তু বেড়ে যাচ্ছে, একজন সংক্রান্ত রোগী আরেকজনকে সংক্রান্ত করছে। তো এই যে সংক্রমণের হারটা বাড়ছে, আর আমরা সময় নিচ্ছি, এর মধ্যে যদি আমি শপিং মলে যাই, এই 2টা এলাকা বাদ দিয়ে ধরেন বাকি 48টা এলাকা রেড জোন কিন্তু এখন ঘোষণা করা হয়নি। এরা তো সমানে শপিং এ যাবে, আগে 4টা পর্যন্ত যেত, এখন 7টা পর্যন্ত যাবে। তার মানে আমরা কিন্তু জ্যামিতিক হারে এই সংখ্যাটা বাড়িয়ে চলেছি। এই জায়গায় আমি মনে করি এখনো সময় আছে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের, যার কাজ তার পরামর্শ শুনতে হবে, তাদের পরামর্শ প্রাধান্য দিয়ে, চিকিৎসকদের পরামর্শ প্রাধান্য দিয়ে আমাদের পরিকল্পনাটা তাৎক্ষণিকভাবে এই মুহূর্তেই সমন্বিত পরিকল্পনা নেওয়া দরকার সারা দেশের জন্য, পিসমিল বেসিসে না, এক এক জায়গার জন্য এক এক রকম না, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে মঞ্জুর ইসলাম, আপনি আমাদের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আমরা এবার একটু যেতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন জনাব সরওয়ার হাসান আলো, কাউন্সিলর 41 নং ওয়ার্ড, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। জনাব সরওয়ার হাসান আলো, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি। একটু জানতে চাইবো যে আমরা যে লকডাউন নিয়ে একটু জানতে চাইবো। আমরা জানি যে রাজাবাজারের পরে ওয়ারিতে লকডাউন চলছে, এবং রাজাবাজারের যে সফলতার সেই জায়গাটা ধারাবাহিক জায়গায়, একটু ওয়ারির অবস্থানটা যদি একটু দর্শকদের প্রথমে বলেন। জি, ধন্যবাদ। গতকালকে আমাদের ঢাকা দক্ষিণের সম্মানিত মেয়র ব্যারিস্টার ফজলুল তাপস ভাইয়ের সভাপতিত্বে বিভিন্ন সংস্থা নিয়ে একটি মিটিং হয়। সেখান থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে কোথায় কি হবে না হবে। আমাদের ওয়ারিতে আপনার 16টা স্পট আছে ইন অ্যান্ড আউটের জন্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীদের নিয়ে ওই 14টাকে লক করে আপনার 2টাকে ইন অ্যান্ড আউটের জন্য লাগবে, যেটা জরুরি সেবার করতে পারে। আর সকালে আমি প্র্যাকটিক্যাল ভাবে ওইখানে মাইকিং করতেছি, মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট করতেছে। আমাদের বুথ মোটামুটি রেডি, যেটা থেকে কোভিড-19 পরীক্ষা হবে। আমরা সেখানে মাননীয় মেয়র বলে দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে, যারা পরীক্ষা করবে তাদের নমুনা সংগ্রহ করে যে পরীক্ষার রেজাল্টটা দেয়। আর আমাদের কাছাকাছি তো আমাদের
ঢাকা মহানগর হাসপাতাল আছে আমাদের কর্পোরেশনের আন্ডারে, সেখানে মাননীয় মেয়র মহোদয় 100 শয্যা বিশিষ্ট আমার এলাকার জনসাধারণের জন্য সিট রেখেছেন স্বাস্থ্য সেবার জন্য, যারা কোভিডে আক্রান্ত হবে তাদের চিকিৎসার জন্য। এবং যারা বিত্তশালী আছেন তারা যে তাদের কেনাকাটা করার জন্য একটা নির্ধারিত টাইম এবং সামাজিক দূরত্বতা রেখে মিনা বাজার, স্বপ্ন এবং বিগ বাজার এই 3টা শপিং এবং ডিপার্টমেন্ট স্টোর এবং আমাদের ওষুধের যে দোকান আছে সেগুলা একটু খোলা থাকবে। আর আপনার অ্যাম্বুলেন্স, যারা এমনি রুগী আসে তাদের জন্য 24 ঘন্টা অ্যাম্বুলেন্স থাকবে স্বাস্থ্য সেবার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনী নিয়মিত টল দিবে সেখানে। আচ্ছা আচ্ছা, জনাব সারোয়ার হাসান আলো, আরেকটি জায়গায় একটু আরেকটু বিস্তারিত জানতে চাইবো যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে ওয়ারি এলাকায়, ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছে, সরকারি চাকরিজীবী রয়েছে। যদিও সরকার বলছেন যে সাধারণ ছুটি, কিন্তু আমরা দেখছি অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে, তাদের অবশ্যই বাইরে বেরোতে হচ্ছে। সেটি আসলে কমপ্লিট লকডাউন অবস্থানকে কতটুকু সফল করবে? জি, কোনো লোক আমার এলাকা থেকে যেদিন থেকে শনিবার দিন ভোর থেকে কেউ বেরোতে পারবেন না, কেউ ঢুকতেও পারবেন না। যারা যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। আপনারা জানেন যে ওয়ারির লোকজন খুবই ভদ্র একটা জায়গা। ওয়ারি যারা বাস করে তারা বেশিরভাগই ফ্যামিলি, সেজন্য তারা যখন থেকে 25শে মার্চ থেকে যখন লকডাউন দিয়েছে তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনের মধ্যেই আছে, বাসায়ই আছে আপনার নিয়মিত। তারা গভর্নমেন্টের স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করতেছে। জি, আরেকটি জায়গায় যে চিকিৎসা সেবার কথা বলেন, আমরা কোভিড নন কোভিড এই দুটি জায়গার বেশ আলোচনা, সম্মিশ্র প্রতিক্রিয়া দেখছি। সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না, আবার হাসপাতালগুলো যেখানেই যাচ্ছেন সাধারণ চিকিৎসা সেবা দিতে গেলেও কোভিড পরীক্ষা করাতে বলছেন, কোভিড পরীক্ষা ছাড়া রোগীই দেখছেন না। সেই জায়গাটায় আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা কিন্তু প্রথমেই বললাম যে 24 ঘন্টার মধ্যে আমাদের এখানে যারা রোগী আছে তাদের রিপোর্ট দিতে হবে। যদি নমুনা সংগ্রহের জন্য যদি বাসায় যেয়ে করতে হয়, আমরা সে ব্যাপারেও মনে করেন প্রস্তুতি নিয়ে রাখছি, বাসায় যেয়ে এই সেবাটা দেব। সেক্ষেত্রে মনে করেন 24 ঘন্টার মধ্যে যদি রিপোর্টটা পায় তাহলে হবে। আরেকটা, আমরা যারা নন কোভিড তাদের জন্য কিন্তু আমাদের একটি ডাক্তারি হেল্পলাইন ওখানে 24 ঘন্টাই থাকবেন, এবং অ্যাম্বুলেন্স যারা নিয়মিত থাকবেন তাদের স্বাস্থ্য সেবার জন্য মেয়র মহোদয় জি, জনাব সারোয়ার হাসান আলো, আমরা আপনার সাথে আবার সংযুক্ত হব। আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে। আমরা একটু স্টুডিওতে ফিরে যেতে চাই। ডক্টর হাবিব আহমেদ, আমরা একটু যেতে চাই যে লকডাউন পরিস্থিতির ভিতরে পরীক্ষার জায়গাটি আমি একটু বেশি নজর দিতে চাই। আমরা প্রতিনিয়তই সরকার চেষ্টা করছেন নমুনা পরীক্ষার সংখ্যাটা যেন বাড়ানো যায়, কিন্তু পরীক্ষার রেজাল্টই নিয়ে আমরা একটু অনেক ধরনের বিষয় রয়েছে। কারণ আমি যেমন গতকালই আমাদের এক কলিগের বাবা, তিনি অসুস্থ হলেন, হাসপাতালে বলছে যে কোভিড পরীক্ষার রিপোর্ট ছাড়া তাকে চিকিৎসা দেওয়া যাবে না। এর মধ্যে তার অবস্থা খারাপ হলো, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে রিপোর্টটি আসলো যে তিনি নন কোভিড রোগী। এর মাঝখানে কিন্তু তিনি চিকিৎসা সেবাই পেলেন। এরকম অনেক উদাহরণ আছে, ভালো জায়গাও রয়েছে, কিন্তু এই জায়গাটি কিভাবে আমরা কমিয়ে আনতে পারি? ঘটনাটি অবশ্যই দুঃখজনক। বিষয়টা হলো যে কতগুলো সাইন সিমটম দেখে আমরা আসলে বুঝি যে এটা কোভিড নাকি নন কোভিড। যদিও আমরা বলছি যে বেশিরভাগেরই কোনো সিমটম থাকতেছে না বা উপসর্গ থাকছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে আমাদের হাসপাতাল, আমরা কিন্তু কোভিড টেস্ট ছাড়াই কিন্তু আমরা টেস্ট রোগীকে দেখছি এবং আমরা অ্যাডমিশনও করছি। আমাদের হাসপাতালে কোভিড এবং নন কোভিড দুইভাবেই আমাদের ভাগ করা হয়ে গেছে। আমাদের কোভিডে প্রায় 200 বেড করা হয়েছে, এবং এটা খুব দ্রুত হয়েছে আমাদের সুযোগ্য পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার জন্যই। প্রত্যেকটা বেডে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন দেওয়া আছে, ইভেন বারান্দায় দেওয়া আছে, এবং বাথরুমে পর্যন্ত 2-3টা লাইন দেওয়া আছে। যদি ওখানে কারো স্টে করতে সময় লাগে সেক্ষেত্রেও আমরা ওখানে তাকে আমরা অক্সিজেন দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা একটা বিষয়। আইসিইউ আছে। আর নন কোভিডের জন্য আমরা কিন্তু প্রতিদিন আউটডোর দিচ্ছি সার্ভিস, ইনডোর সার্ভিস দিচ্ছি। যেমন আজকেও কিন্তু আমি আমার আউটডোর, আমার গ্যাস্ট্রোন্টরি প্রায় 18 জন রোগীকে আমি দেখে আসছি। আচ্ছা আচ্ছা, এবং এন্ডোস্কোপিও আমরা করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাটা যেটা বলছেন যে টেস্ট না করে দেখাটা, তো এটা আসলে অনেক সময় কনফিউশন হয়। যেমন ধরেন যে জ্বর, তথ্য গোপন করে, যেমন ধরেন যে জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট আছে, তখন কিন্তু
এখন যে সিচুয়েশন বাংলাদেশে ধরে নিতে হবে যে আনলেস আদারওয়াইজ প্রুফ এটা কোভিডই, তাহলে এই কোভিড টেস্ট ছাড়া আসলে এই রোগীটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না কোন দিকে যাবে। সেক্ষেত্রে এমন টেস্ট আমাদের নিয়ে আসতে হবে যেটাকে আমরা ইনস্ট্যান্ট বা কয়েক ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট দিতে পারবো, যেটা বলে RDT, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। অলরেডি অনেক বিশ্বের অনেক দেশই কিন্তু এটা অ্যাডপ্ট করে ফেলছে। আচ্ছা, এবং বাংলাদেশ সরকারও সম্ভবত এটার অনুমোদন দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। তো এটা যদি হয় তাহলে তো খুবই ভালো কথা। আর আপনি এখন যে টেস্টটা চলতেছে পিসিআর কিন্তু সময় লাগে, 2 থেকে 3 দিন সময় লাগে। তাহলে আপনি দেখেন যে 2-3 দিন সময় যদি লাগে, 2-3 দিন আরো কিছু আমাদের স্যাম্পল চলে আসতেছে, তাহলে একটা প্রতিদিনই যোগ হচ্ছে, তাহলে এটা একটু সময় লাগবে। আবার এটার একটা অসুবিধা আছে, ফলস নেগেটিভ ফলস পজিটিভিটি আছে। দেখা যাচ্ছে যে আপ টু 30%, মানে 30% পর্যন্ত কিন্তু ফলস নেগেটিভ হতে পারে, মানে হচ্ছে তার রোগ আছে কিন্তু রোগটা কিন্তু শনাক্ত হচ্ছে না। আবার স্যাম্পল অনেক সময় যেতে বা ট্রান্সপোর্টের সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে অনেকগুলো বিষয় আছে। তাহলে এই বিষয়গুলো যদি আমি অ্যাড্রেস করতে চাই তাহলে আমাকে মাল্টিপল অ্যাপ্রোচ নিতে হবে। পিসিআর নিতে হবে, আমাকে আমার র্যাপিড টেস্ট যেটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দুইটাই নিতে হবে, তাহলে এটা সমাধান মনে করা সম্ভব হবে। জি, আমরা আলোচনায় আবারও ফিরে আসবো, আমাদের সাথে সকলে সংযুক্ত থাকবেন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আয়োজন। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ওয়ারি লকডাউন পরিস্থিতি, সেই সাথে সচেতনতা এবং করণীয় জায়গাগুলো নিয়ে। এবারে আবারও আমরা ফিরতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন যারা মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ, তার কাছে আবার ফিরতে চাই। মঞ্জুরুল ইসলাম, আমরা একটু আলোচনা করছিলাম সার্বিক অবস্থান নিয়ে, সেখানে পরীক্ষার জায়গাটি নিয়ে একটু আগে ডক্টর হাবিব বলছিলেন যে পরীক্ষা পদ্ধতিটা কত কম সময়ে আমরা করতে পারি, রেজাল্টটা কত দ্রুত দিতে পারি এবং আওতাটা কত বাড়াতে পারি। আমরা যেমন ওয়ারি লকডাউন করলাম, সেখানে যদি পরিপূর্ণ একটা পরীক্ষার ব্যবস্থা করতে পারতাম, আমরা হয়তো বা আরও ধারণা নিতে পারতাম কি পরিমাণ রোগী এখানে রয়েছেন এবং সেটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এই জায়গাগুলো আপনি একটু মতামত শুনবো। এখন আমাদের দুইটা কথা বলবার, একটা হচ্ছে যে আমরা কিন্তু ইতিমধ্যে রেড জোন যে চিহ্নিত করা হয়েছে, পূর্ব রাজাবাজার, কুয়ারি অথবা অন্য যে জায়গাগুলো, এটা কিন্তু ইতিমধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, অর্থাৎ দেখা গেছে যে এইসব জায়গায় যারা পরীক্ষা করে এসছেন তাদের মধ্যে শনাক্ত হয়েছে যে আক্রান্তের রোগীর সংখ্যা আছে বেশি। তো তার মানে হচ্ছে এটা একটা ফলাফল। আমার আগের আলোচনার সূত্র ধরে বলতে চাই যে আমি পূর্ব রাজাবাজার শেষ হওয়ার পরে ওয়ারি পর্যন্ত অপেক্ষা করলাম কেন? কারণ দুইটা তথ্য তো একসময় ছিল। আমাদের রাষ্ট্রের তো এইটুক সক্ষমতা আছে, রাজধানীতে আমি 2-4টা জায়গা একসাথে করবা, এবং আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের মেয়র থেকে শুরু করে চিকিৎসকরা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন। সেখানে কিন্তু রোগে আক্রান্ত হয়ে আপনি 21 দিন অপেক্ষা করলেন, এর মধ্যে আমি আগে যেটা বললাম রোগীর সংখ্যা তো নিশ্চয় বাড়তেও পারে, হয়তো কমতেও পারে, কিন্তু তখন যে সংখ্যা ছিল আমি যদি করতাম তাহলে 2টা এলাকার মধ্যে আমরা বিশ্লেষণ করতে পারতাম। যেটা আমাদের জনপ্রতিনিধি জনাব আলো বললেন যে ওয়ারিতে যারা বাস করেন তারা সেই মার্চের থেকে এক ধরনের সেলফ লকডাউনে আছেন, মানে সেলফ আইসোলেশনে। তার মানে দুইটার মধ্যে আমরা জনগণের বৈশিষ্ট্যটা কি কি করলে কোন কাজটা সুবিধা সেটাকে স্যাম্পল নিয়ে অন্য জায়গায় কাজ করাতে পারতাম। আমরা একটা একটা নিলাম, একটা একটা করে আমাদের লম্বা সময় লাগবে। এইটা কেন করা হলো এটা আমার কাছে বোধগম্য না। এবার টেস্টের আলোচনায় আসি। ডক্টর হাবিব যেটা বললেন যে হ্যাঁ, আমাদের এখানে কিন্তু সরকারি দলের একজন সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেছেন নিজেই বিবৃতি দিয়ে যে অনেক রোগীকে টেস্টের নামে অনেক মুমূর্ষু রোগীর চিকিৎসা হচ্ছে না, এটা দুঃখজনক, যাতে তাদের সকলের চিকিৎসা করানো হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন এবং সকল মন্ত্রীরা বলছেন। তারপরে বাস্তবতা হচ্ছে যে হচ্ছে না। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানি যে চিকিৎসার জন্য এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে যেতে যেতে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এটা প্রতিদিন আমরা গণমাধ্যমে প্রচার করছি এবং এটাও বাস্তবতা যে অনেক রোগী গিয়ে মিথ্যা কথা বলছেন বা সত্য গোপন করে রেখেছেন। ময়মনসিংহের ঘটনা আমরা জানি যে একজন রোগী গর্ভবতী, তিনি যে কোভিড আক্রান্ত এটা বলেন নাই বলে 45 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তারা আক্রান্ত হয়েছেন, মানে 2 দিনের মধ্যে। এটাও দুঃখজনক। সে জায়গায় যেটা উনি বললেন আমরা সকলে জানি র্যাপিড টেস্টের ব্যবস্থা করা দরকার এবং হয়তো করা হবে। কেন এটা 4 মাস পরে করার কথা ভাবা হচ্ছে? এটা তো প্রথম দিন থেকে পৃথিবীর অন্য দেশে হচ্ছে, আমাদের এখানে যদি করবেন তা আগে করে ফেলতেন, তাহলে ইতিমধ্যে আমরা অনেক রোগীকে মানে অসুস্থ অবস্থায় মৃত্যু কোলের ঢোলার থেকে আমরা রক্ষা করতে পারতাম। অনেককে যারা নন কোভিড তাদেরকে কোভিড বা যারা কোভিড তাদেরকে নন কোভিড, এই মিক্স ম্যাশআপটা হতো না। এই জায়গায় আমি মনে করি ওই যে যেটা আগে বললাম আমাদের সব কাজই হয় একটু বিলম্বে হয়। তো এখন ওই যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি
যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিলেন রোগী মারা যাওয়ার পরে, অথবা আপনি ট্রেন স্টেশনে গেলেন ট্রেনটা ছাড়ার পরে, তাহলে তো লাভ হবে না ভাই। আপনাকে এই যে ঈদুল আজহা হবে। ঈদুল আজহা নিয়ে এখন আগে থেকে অনেক আলোচনা হচ্ছে, কারণ ঈদুল ফিতরের সময় এবং দেখেন খুব চমৎকার কথা বলছেন, আমি ভাই একটা লাইন উল্লেখ করতে চাই। আজকে মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে এই যে কোরবানির পশুর হাট নিয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এটা কিন্তু আরেকবার নতুন করে সংক্রামকের সংখ্যা বাড়াবে, সেই কারণে এটা যেন পুনর্বিবেচনা করা হয়। তাহলে আমাদের প্রভাবশালী মন্ত্রী জনসম্মুখে বলছেন সরকারের কারা সিদ্ধান্ত নিল যে ইতিমধ্যে এতগুলো জায়গায় বাজার হবে? তার মানে কি সরকারের ডান হাতের সাথে বাম হাতের সম্পর্ক নাই ভেতরে? যে কোনো একটা ঘোষণা আসার আগে তো এগুলো আলোচনা হওয়া দরকার। আমি 3টা বাক্য বলে এই পর্যায়ে শেষ করছি। আপনি দেখেন এই মহামারীকে কেন্দ্র করে এক ধরনের লোক ব্যবসা করছে, ঔষধের দাম, তারপর আপনার স্বাস্থ্য সামগ্রীর দাম, এগুলোতে নিয়ন্ত্রণ নাই। হঠাৎ আমরা 2-1টা দেখি যে নকল যারা বানাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে। আমাদের সরকারের কেবল কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে এত বড় মহামারীর দায় দিয়ে বসে থাকবো? আমার যে বাকি অর্ধশত মন্ত্রণালয় তারা কি করছেন? আমার একটা রোগী, সে গিয়ে তার বার্গেন করার সময় নাই, রোগী মৃত্যু সজ্জায় যা দাম চাচ্ছে তাই দিয়ে। আপনি আমি রিপোর্ট করেন যান, প্রত্যেকটা ঔষধ সামগ্রিক দাম, ভিটামিন সি এর দাম যা দাম ছিল 4 গুণ হয়ে গেছে। অন্য ঔষধের কথা নাই বা বললাম। আমরা হুজুগে অনেকে বেশি কিনি বলে তো আপনি 4 গুণ দাম নিতে পারেন না। আপনি হ্যান্ড স্যানিটাইজার দাম কোথা থেকে কোথায় গেছে? তারপর আমরা প্রতিনিয়ত রিপোর্ট করছি এই যে প্রেস ক্লাবের সামনে মিটফোর্ডে নীলের পানি দিয়ে মিলায় বিক্রি করে দিচ্ছে। আমরা গণমাধ্যম গিয়ে যদি সেই ছবি পাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে? এই জায়গায় আমি মনে করি কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর দায় দিয়ে আমরা রক্ষা পাবো না, বাকি মন্ত্রণালয়গুলোকে সক্রিয় হতে হবে। কারণ এখন সকল মন্ত্রণালয়কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে কাজ করলে আমরা এই আন্তর্জাতিক মহামারী থেকে অন্তত মৃত্যু হার কমাতে পারবো, সংক্রমণের সংখ্যা কমাতে পারবো। জি, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। আমরা একটু আবারও সারোয়ার হাসান আলো আপনার কাছে আসতে চাই, কাউন্সিলর 41 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা একটু আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে এই অবস্থানে মেয়র মহোদয়ের নির্দেশে আপনারা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করছেন। অবশ্যই আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারাও সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন, আপনাদের অনেক স্বেচ্ছাসেবীকে অবশ্যই কাজে লাগাতে হচ্ছে, সেগুলো আসলে কিভাবে করছেন? যে দেখেন, আমি কিন্তু আমরা কাউন্সিলররা 25 তারিখের থেকেই 25শে মার্চ থেকে আমরা কিন্তু মাঠে আছি। হ্যাঁ, এখনো আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করেই যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে বলছি যে আমাদের স্বেচ্ছাসেবীও কিছু আক্রান্ত হয়েছে এবং একজন স্বেচ্ছাসেবী মারাও গেছে। হ্যাঁ, কোভিড-19 ওইটা প্রথম দিকে। তারপরে কিন্তু আমরা পিছিয়ে নেই, আমরা কাজ করেই যাচ্ছি। এখন যে নতুন করে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ওয়ারিতে লকডাউন, আমরা কিন্তু আগে থেকেই পরীক্ষিত, আমাদের সেজন্য কাজটা করতে খুব সহজই হবে। সেক্ষেত্রে একটু আসতে চাই যে এই যে মানুষের অনেক ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, নিত্য প্রয়োজনীয় বিশেষ করে যে খাবার দাবার, সেগুলোর পৌঁছে দেওয়ার ব্যবস্থা, এবং যারা অবস্থা সম্পন্ন নয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। নানা সামাজিক সংগঠন এগিয়ে আসছেন। এই মুহূর্তে লকডাউন পরিস্থিতিতে সেগুলো আসলে কিভাবে আপনারা করছেন? জি, আমাদের এখানে যারা হতদরিদ্র বা মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু আমার কাছে এখনো 1000 পরিবারের জন্য স্টক খাবার আছে, চাল, ডাল, তেল, এইটাই আমি স্টক করে রেখেছি। যখন শুনছি যে ওয়ারিতে লকডাউন হবে তখন থেকে আমি মেন্টালি ভাবে সেগুলা প্রিপারেশন নিয়ে প্র্যাকটিক্যাল ভাবে রেখে দিয়েছিলাম। এখন সেগুলা কাজে লাগাবো। এবং যারা বিত্তশালী আছেন সেখানে 3টা ডিপার্টমেন্ট স্টোর খোলা থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। স্বপ্ন, মিনা বাজার এবং আপনার বিগ বাজার, এই 3টার থেকে তারা একটা নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যবিধি মেনে কিছু কেনাকাটা করতে পারবেন। একটা প্রশ্ন জনাব সারোয়ার আলম সাহেবের কাছে আমার, যে আপনি 1000 পরিবারের জন্য খাবার তৈরি করে রেখেছেন, এখানে সেই নিম্নবিত্ত কি পরিমাণ লোকের খাবার লাগতে পারে, কত পরিবারের লাগতে পারে বলে আপনার ধারণা বা আপনার পরিসংখ্যান? তো আপনি ভাইয়া জানেন যে মোটামুটি বেশিরভাগ আমাদের বিত্তবান লোকজনই ওখানে বসবাস করে, সেক্ষেত্রে আমার একটু প্লাস পয়েন্ট আছে। সেখানে যারা খাবার চায় আমরা প্রত্যেকের বাসায় পৌঁছে দেবো, যারাই চায়, যেই চায়। মোট লোক সংখ্যা কত আপনার ওই এলাকার? জি, 1000 প্লাস হবে।
সর্বমোট লোক সংখ্যার কথা হয়তো বা বলছিলেন উনি, যে ওয়ারিতে হ্যাঁ। কেমন লোকের বসবাস রয়েছে? জি জি জি, মানে 1000 প্লাস এর কথা বলছিলাম। 1000 সরি 1 লাখের বেশি। 1 লক্ষ, আচ্ছা আচ্ছা। 1 লক্ষ প্লাস। জি, আমরা প্রথম থেকে আপনি বলছিলেন যে ওয়ারি একটু অন্যরকম এলাকা, হয়তো বা তারা অনেক সচেতন, তারপরও অনেককেই জীবনের তাগিদে, জীবিকার তাগিদে হয়তো বা তাকে তার প্রতিষ্ঠানের কর্মজীবী হিসেবে যেতে হয়। তাদের জন্য কি ব্যবস্থা বা আসা যাওয়ার ব্যবস্থা করছেন কিনা, বা সেটি সেই অফিসগুলো তো তাদেরকে হয়তো বা সেরকম সুযোগ দিচ্ছেন কিনা, এরকম বিষয় রয়েছে? না না, সেখানের জন্য আপনার সরকার যেটা নীতি নির্ধারণ করবে সেটার উপরেই থাকতে হবে, এর বাইরে তো আমরা যেতে পারবো না। জি, আচ্ছা ঠিক আছে। সারোয়ার হোসেন আলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা লকডাউনের মধ্যেই অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে সরকারের এই দুর্যোগময় মুহূর্তে দেশকে সেবা করছেন। আপনারা সেই কাজগুলো সঠিকভাবে করুন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু স্টুডিওর আলোচনায় ফিরতে চাই। ডক্টর হাবিব, আমরা শেষ দিকে আলোচনা, সেই থেকে যথাযথভাবে আমরা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জায়গায় একটু যেতে চাই, যে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে আসলে এই জায়গাটা একটু সীমাবদ্ধতা রয়েছে, এবং কোভিড আক্রান্ত রোগীর পরে আমরা সেটা অনেক বেশি টের পেয়েছি। এবং সার্বিক যে ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা নিয়ে আমি একটু যেতে চাই, যে আমরা এখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই চিকিৎসক হয়ে গেছি, সকলকে উপদেশ দিচ্ছি। অক্সিজেন নিয়ে একটু কথা হচ্ছিল, যে অক্সিজেনের চাহিদা অনুযায়ী অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সবাই ঘরে ঘরে অক্সিজেন কিনে বসে আছে। আমরা এটিকে এতই সহজ, এটি ব্যবহার পদ্ধতি বা কি চিকিৎসা সেবা, যারা কোভিড আক্রান্ত হবেন তারাই বা কি করবেন, আক্রান্ত যারা হননি তারাই বা কিভাবে সচেতন থাকবেন? আমি প্রথমে অক্সিজেনের ব্যাপারটা, সেটা সম্ভবত বেশি ঘটেছে চিটাগং বিভাগে। দেখা গেছে যে যারা কোভিড হচ্ছেন বা হবেন সন্দেহ করে, তারা কিন্তু অক্সিজেন কিনে বাসায় রেখে দিচ্ছেন সিলিন্ডার। কিন্তু অক্সিজেনের ব্যবহারটা কিন্তু সহজ নয়, এবং এটা এই কোভিড রোগীর সবার লাগবেও না। যদি 100 জন রোগী হয়, তার যাদের মডারেট টু সিভিয়ার, মানে এটা যদি আমি বলি মানে রোগের প্রকটতা বেশি, তাদের হবে। এবং এই যাদের লাগবে তারা কিন্তু বাসায় বসে থাকার মতো বা বাসায় থাকার মতো রোগী নয়, তারা অবশ্যই হাসপাতালে ভর্তি হবে। তাহলে অক্সিজেনটা কোনোভাবে বাসায় ইউজ করার মতো কোনো ঔষধ সামগ্রী নয়। কার কতটুকু লাগবে এটা নির্ভর করতেছে আমাদের হাসপাতালে আমরা করব, সেটা একটা বলে যে পালস অক্সিমিটার বা আর্টিয়ার ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে এটা দেখতে হয়। ভাইটাল অর্গান কিছু আছে, এদের কাজকর্মের উপর নির্ভর করে এটাকে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে কার কতটুকু, কারো 2 থেকে 6 লিটারও লাগতে পারে, কারো 60 লিটারও লাগতে পারে। তো এটা কিন্তু আপনি খালি চোখে দেখে বোঝার কোনো উপায় নেই। তাহলে এটার জন্য ট্রেইনড পার্সোনাল লাগবে এবং তারপর ইউজ হয়। আপনি যদি ইউজ বেশি করে ফেলেন, তাহলে এটার অনেকগুলো সাইড এফেক্ট আছে। এটা ছাড়াও আর কি করবেন আপনি আপনার জন্য মানে বাজারে একটা চাহিদার প্রকটতা তৈরি করে ফেললেন, তাহলে যার দরকার সে কিন্তু পাচ্ছে না। এটা অনেক বেশি কিনছেন, অনেকে পাচ্ছে না, আবার এই সুযোগ ব্যবসায়ীরা নিচ্ছেন। আর অক্সিজেন ছাড়া যে বাকিটা বলি, তাহলে এটা এমন একটা ভাইরাস জনিত রোগ যেটা স্পেসিফিক চিকিৎসা এখন পর্যন্ত নেই। কিছু ট্রায়াল ড্রাগ আছে, দেখা যাচ্ছে কোথাও ভালো ফল পাওয়া যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে এটার আর ভালো ফল পাওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই। চিকিৎসাটা কি, যার যেটা উপসর্গ সেই উপসর্গ অনুযায়ী চিকিৎসা। মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করা হয়েছে। এর উপর নির্ভর করে কে হাসপাতালে যাবে, কে বাসায় থাকবে, এটা নির্ভর করবে। তাহলে মাইল্ড যেটা থাকবে রোগ, সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্যারাসিটামল বা অন্যান্য আনুষঙ্গিক যেগুলো ওষুধ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো বাজারে প্রেসক্রিপশন ছাড়া কিনতে পাওয়া যায়, এটা ইউজ করা যাবে। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি স্বাভাবিকভাবে এটা ইউজ করার মতো, অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সেটি করা ঠিক হবে না। এবং এটার অসুবিধা হচ্ছে, আপনি যখনই এই কিছু ড্রাগ যেগুলো আমি প্রেসক্রিপশন ছাড়া ইউজ করতেছি, এগুলো কিন্তু অন্য জীবাণুকে আমি আরো ইনভাইট করছি। তাই এটা থেকে বিরত থাকতে হবে এটা। আর বাকিটা হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা। সরকার ঘোষিত যে বিষয়গুলো বলা হয়েছে, যে সামাজিক দূরত্ব মিনিমাম 3 মিটার বা 6 ফিট, এটা একটা বিষয়। মাস্ক অবশ্যই ইউজ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধোয়া, এবং নিজেদের ব্যক্তিগত যে স্বাস্থ্য সুরক্ষা এটা ব্যবহার করা।
আমার মনে হয় এইটাও যদি আমরা করতে পারি তাহলে সামনে হয়তো বা আমরা ভালো জায়গায় অবস্থান করতে পারবো। জি, আপনার কাছে আসবো। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। জনাব মঞ্জুর ইসলাম, আপনার কাছে একটু আবার আসতে চাই। শেষ দিকে এসে আরেকটি জায়গায় আমি একটু নজর দিতে চাই যে সার্বিক সমন্বয় জায়গাটা নিয়ে প্রতিনিয়তই কথা হচ্ছে, যদিও বেশ চ্যালেঞ্জিং এই বিষয়টি, শুধু আমাদের দেশে নয় সকল দেশেই, কিন্তু তারপর আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে প্রায় সময় আমরা গণমাধ্যমে রিপোর্ট করি যে প্রায় 60% সিট খালি আছে, কিন্তু দেখা যাচ্ছে রোগীরা কোথাও গিয়ে ভর্তি হতে পারছেন না, কোনো হাসপাতাল রিসিভই করছেন না। সরকারি অনেক নামকরা হাসপাতাল এখন পর্যন্ত কোভিডের চিকিৎসাই শুরু করেননি, আমরা নাম বলতেই চাই না, আপনি বুঝতে পারছেন। এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান কোভিড নন কোভিড ব্যবসা খুলে বসেছেন, নানা ধরনের অভিযোগ রয়েছে, ভালো বা সেবা দিচ্ছেন এরকম উদাহরণ রয়েছে। সেই জায়গাগুলোর সমন্বয় কিভাবে করা যায়? এইটাও আমি বলবো সত্যি কথা, ওই যে যার কাজ তাকে করতে হবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শকে প্রাধান্য দিতে হবে। আর কেন সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি, আপনি দেখেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু দিনরাত পরিশ্রম করছেন। অধিকাংশ, দুই একজন এক্সেপশন ছাড়া তারা মানুষের সেবা করতে চাচ্ছেন, চিকিৎসা দিতে চাচ্ছেন। আমাদের দেখেন, আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, 4 মাস আগে যখন শুরু হলো মার্চের 8 তারিখে, সেই সময় থেকে আজকে পর্যন্ত একটা টেস্ট সেন্টার থেকে আজকে 68টা টেস্ট সেন্টার, আমাদের মাত্র 150 আইসিইউ বেড ছিল, এখন আমরা 1500-এর পর্যায়ে পৌঁছেছি। একটা হাসপাতালও ছিল না, কিন্তু সেখান থেকে আমরা অনেকগুলো হাসপাতাল, এখন 15টার বেশি সে জায়গা, এবং সব হাসপাতালকে কোভিড নন কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই বাস্তবতা কিন্তু অগ্রগতি হয়েছে। আবার অন্যদিকে বাস্তবতা হচ্ছে এই যে এর মধ্যে পিপি কি জিনিস কেবলমাত্র চিকিৎসক ছাড়া কেউ আমরা জানতামই না। এখন আমরা কিন্তু সাংবাদিক, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সাধারণ মানুষও পিপি ইউজ করে তার সুরক্ষার জন্য। এত পিপি আসলো কোত্থেকে? আমরা কি উৎপাদন করেছি? ইম্পোর্ট হয়েছে বা কিছুটা উৎপাদন হয়েছে। এই জায়গায় আমরা যেটা, এর মধ্যে আবার পৃথিবীব্যাপী লকডাউন, কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ, মানে প্লেন যোগাযোগ বন্ধ, জাহাজ যোগাযোগ বন্ধ, তার মধ্যে কিন্তু এগুলো আনা হয়েছে। কিন্তু এনে যে জায়গাটা আমার কাছে যেটা মনে হচ্ছে, তথ্যের সমন্বয়ের অভাব। একটা ওই যেটা আমি বললাম, এই সময়টাকে ধরতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় একা মন্ত্রণালয় না, সকলে মিলে একটি মন্ত্রণালয়। সেই জায়গায় তথ্যের অভাবের ফলে যেটা হচ্ছে, দেখেন গতকালকে সংসদে যেটা নিয়ে হইচই হলো, মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য নিয়ে পরবর্তী আমরা গণমাধ্যমে আলোচনা তুললাম যে চিকিৎসকদের জন্য 20 কোটি টাকা খাবার খরচ গেল 1 মাসে। কিন্তু আজকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক পরিষ্কার করে বললেন যে ওখানে 3700 মানুষের, 3700 জন মানুষের চিকিৎসক সহ একেবারে সিকিউরিটি পর্যন্ত, তাদের 1 মাসের থাকা খাওয়া এবং যানবাহন খরচ বাবদ 26 কোটি টাকা খরচ, 20 কোটি না। প্রথমে শুনলে 20 কোটি, হিসাব করলে মনে হয় কি খেলেন তারা 20 কোটি। তার মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও সঠিক তথ্যটা পৌঁছেনি। তো এই পৌঁছানোর দায়িত্ব সরকারি কর্মকর্তাদের, নাহলে তো মাননীয় প্রধানমন্ত্রীও ভুল বুঝে আছেন এবং আমরা সারা জাতীয় জানলাম যে চিকিৎসকরা 20 কোটি টাকার খাওয়া খেয়ে ফেললেন। এই জায়গায় আমি মনে করি এই দুর্যোগের সময় ইনফরমেশন ম্যানেজমেন্ট একটা বড় ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা একটা জায়গায় সকল ইনফরমেশন আসবে, প্রকৃত অর্থে কয়টা আইসিইউ বেড আছে, কয়টা হাসপাতালের বেড আছে, কয়জন রোগী আছে, এক জায়গা থেকে প্রচারিত হবে। আমরা আপনারা যখন তথ্য কনফার্ম করতে যাই, আপনি ফোন করে কি কাউকে পান স্বাস্থ্য অধিদপ্তরে কনফার্ম করার জন্য যে ভাই বলেন তো কুর্মিটোলা হসপিটালে কয়টা বেড এখনো খালি আছে? আমাদের কাছে রিপোর্ট আসছে 2 জন রোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি কাউকে পাবেন না। এই যে আমাদের একটা তথ্য ব্যবস্থাপনার দুর্বলতা, এটা ব্যক্তিগতভাবে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও বলেছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, সরকারের এই জায়গাটা নজর দিতে হবে। আপনার প্রকৃত চিত্র জনগণকে বোঝাতে হবে, আমাদের গণমাধ্যমকে দিতে হবে, তাহলে ভুল বুঝাবুঝি এবং সংশয়টা হবে না, আতঙ্কটা হবে না। এখন যেটা হচ্ছে কি, ওই যে কদিন আগে রিপোর্ট আসলো যে আমাদের টেস্ট কিট নাকি 30,000-এর পরে আর নাই, তখন সকলে মিলে মানে হুমড়ি খেয়ে পড়লো যে আমি আজকেই যদি টেস্ট না করি, কারণ 16,000-17,000 ডেইলি টেস্ট হচ্ছে, তার মানে 2 দিন পরে আর টেস্ট করানো যাবে না, সুযোগ পাবেন না। এই জায়গায় প্রকৃত তথ্যটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে হবে যে না ভাই আমাদের আছে, আপনারা টেনশন করবেন না। আপনি আগে যেটা বললেন, অক্সিজেন নাই বলে আমরা সকলে অক্সিজেন কিনে ফেললাম, যার দরকার নাই, যার দরকার তিনি বাজারে গিয়ে অক্সিজেন পেলেন না। ঔষধ থাকবে না বলে আমরা ঔষধ কিনে ফেললাম, যখন আমি আক্রান্ত হলাম তখন আমার ভাইটা বা আমার আত্মীয় আরেকজন অন্য জেলার, তিনি আর সেই ওষুধটা পেলেন না। এই জায়গায় এই আতঙ্কটা তখনই কমবে
যখন সরকার প্রকৃত তথ্যটা বা একটি অধিদপ্তর একটি মন্ত্রণালয় প্রকৃত তথ্য জেনে আমাদের গণমাধ্যমের মাধ্যমে দেখেন আমরা 32টা টেলিভিশন, প্রায় 500-র বেশি মানে সংবাদপত্র, আমরা কিন্তু প্রতিনিয়ত সচেতনতায় এই পরিমাণ গণমাধ্যমের প্রচার পৃথিবীর কোনো দেশ করে না, যেটা আমরা করছি এবং অন্যান্য গণমাধ্যম। এই জায়গায় আমরা সচেতনতা তাই সরকারের কাছে কি মজুদ আছে সেটা প্রচার করতে চাই, কি প্রস্তুতি আছে সেটা প্রচার করতে চাই, তাহলেই আতঙ্কটা কমবে, এই সমন্বয়হীনতার চিত্রটাও খুব পজিটিভ ইতিবাচক হয়ে উঠবে। কারণ কোন রাষ্ট্র, এই কথা দিয়ে আমি শেষ করব, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন পৃথিবীর অন্যতম ধনী দেশ, সেখানেও কিন্তু প্রতিদিন 1000 থেকে 2400 লোক মারা যাচ্ছে, তারাও কিন্তু সকলকে সকল মানে টেস্ট এবং ওষুধ দিতে পারছে না। তার মানে হচ্ছে এই মহামারীটা ভীষণ প্রকট, সে জায়গায় কেবলমাত্র সকলের মধ্যে সমন্বয় থাকলে পরেই এটাকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যারা মঞ্জুরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার হোসেন আলো, আপনারা দুজনেই সময় দিয়েছেন আমাদেরকে। এবং আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে দর্শক উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আসলে এই যুদ্ধ সারা বিশ্বের, এই যুদ্ধ শুধু বাংলাদেশের একার নয়। এবং সেখানে মঞ্জুরুল ইসলাম শেষ দিকে এসে খুব ভালোই বলছিলেন যে সকলেরকে সকলের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে আমার কি দায়িত্ব, রাষ্ট্র হিসেবে কোন মন্ত্রণালয়ের কার দায়িত্ব, কোন বিভাগের কোন দায়িত্ব, সকলেই যদি আমরা এগিয়ে না আসি সরকার একার পক্ষে বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এই মহামারী আসলে মোকাবেলা করা যথেষ্ট নয়। আমরা সকলেই সে জায়গায় সচেতন থাকবো, যার যার জায়গায় সকলেই সহযোগিতা করব, তাহলেই আমরা এই মোকাবেলা জায়গাটি আরও ত্বরান্বিত করতে পারবো। সে প্রত্যাশা রেখে সবাইকে বিদায় নিচ্ছি। সবার কাছ থেকে সুস্থ থাকুন, সচেতন থাকুন, শুভরাত্রি।